নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের একটা ডায়মন্ড জুয়েলারি কোম্পানি নিয়ে আলোচনা করব। তো কোম্পানিটার নাম কি? আপনারা নিশ্চয়ই শুনেছেন, কোম্পানিটা কিছুদিন আগে আইপিও তে এসেছিল। কোম্পানিটার নাম হচ্ছে ব্লুস্টোন জুয়েলারি। এইবার এই ব্লুস্টোন জুয়েলারি নিয়ে আলোচনা করার সময় আমরা যেটা জানবো সবার আগে হচ্ছে ব্লুস্টোন জুয়েলারি কি করে। তো নাম থেকেই পরিষ্কার যে কোম্পানি হচ্ছে জুয়েলারি সেল করে। এবার কি জুয়েলারি সেল করে? গোল্ড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি, প্ল্যাটিনাম জুয়েলারি, সমস্ত এই ধরনের জুয়েলারি গুলো তারা সেল করে। এবার যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, যখন কোম্পানিটা স্টার্ট করেছিল তখন কিন্তু কোম্পানিটা শুধুমাত্র ডায়মন্ড জুয়েলারি সেল করতো এবং সেটা সম্পূর্ণভাবে তাদের অনলাইনে সেল হতো, মানে পুরোপুরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা ডায়মন্ড জুয়েলারি সেল করতো। এইবার কি করেছে তারা, ধীরে 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 সময়ের সাথে সাথে তারা কিন্তু অফলাইন স্টোর খুলতে শুরু করে, মানে হচ্ছে ফিজিক্যাল স্টোর খুলতে শুরু করে। তার মানে প্রথমে তারা অনলাইনে ছিল, ধীরে ধীরে তারা অনলাইন থেকে কি করলো, অফলাইনে গেল। এবার এই যে অনলাইন থেকে অফলাইনে গেল, এর জার্নিটা মানে কোম্পানি এই কারণেই গেছিল, কারণ হচ্ছে আপনি দেখুন, যখনই আপনি কোনো জুয়েলারি কিনতে যান তখন একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে দেখবেন একটা মানে জুয়েলারি মানে যতই আপনি অনলাইনে দেখুন একটা টাচ আর ফিল ফ্যাক্টর থেকে যায়, তাই না? তো সুতরাং যখনই এই টাচ অ্যান্ড ফিল ফ্যাক্টরটা আপনি দোকানে গিয়ে ব্যাপারটাকে না দেখলে বুঝতে পারবেন না। তো কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু দুর্ধর্ষ স্ট্র্যাটেজি নিয়েছিল। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি অনলাইনে যে মানে আমার যে ওয়েবসাইট, সেখানে আমি ডিজাইনগুলোকে শো করবো এবং সেই ডিজাইনগুলো দেখে মানুষের মনে ইন্টারেস্ট লাগবে এবং তখন তারা শোরুমে এসে মানে জিনিসগুলোকে কিনতে চাইবে। তো সুতরাং তারা অনলাইন দিয়ে যে শুরু করেছিল সেটা কিন্তু পরবর্তীকালে এই অফলাইন মডেলে আসার জন্যই। তো এখন যদি বর্তমানে দেখি, মোটামুটি 90%-এর উপরে তাদের কিন্তু ফিজিক্যাল, মানে তাদের কিন্তু 90%-এর উপরে যে রেভিনিউ সেগুলো কিন্তু ফিজিক্যাল স্টোর থেকে আসে, মানে অফলাইন স্টোর থেকে আসে। তো কোম্পানি হচ্ছে বেসিক্যালি আমরা যেরকম মানে আমি আপনি যেরকম সোনার দোকান বা যে কোনো জুয়েলারি দোকানে যাই, জুয়েলারি দোকানে গিয়ে আমরা কি করি, জুয়েলারি কিনি। তো কোম্পানি হচ্ছে এটা বিটুসি জুয়েলারি। বিটুসি জুয়েলারি মানে হচ্ছে যারা আমাকে আপনাকে সরাসরি জুয়েলারি বিক্রি করছে, মানে আমরা যখন কল্যাণ জুয়েলার্সে যাই, অন্যান্য টাইটানে মানে তানিষ্কে যাই বা যে ধরনের দোকানগুলোতে আমরা যাই এবং জুয়েলারি কিনি, সেগুলো হচ্ছে সরাসরি আমাদেরকে জুয়েলারি বিক্রি করে। এইবার B2C বললাম কথাটা, কারণ B2B যে ধরনের জুয়েলারি কোম্পানি আছে তারা কিন্তু সরাসরি আমাকে আপনাকে সেল করে না। এই যে যারা B2C কোম্পানি, মানে যেখানে গিয়ে আমি আপনি সোনা বা কোনো গহনা কিনি, তারা যেটা করে, তারা অনেক সময় যেটা দেখা যায় যে নিজেরা কিন্তু জুয়েলারি বানায় না। তারা এই ধরনের তারা নিজেরা ডিজাইন তৈরি করে, ডিজাইন তাদের টিম আছে এবং ডিজাইন করে কিন্তু তারা তাদেরকে দিয়ে দেয়। মানে এই সমস্ত কিছু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, মানে কিছু ম্যানুফ্যাকচারার আছে যাদেরকে তারা ডিজাইন দিয়ে দেয় এবং সেই সমস্ত কোম্পানি কি করে, সেই ডিজাইন অনুযায়ী মানে জুয়েলারিটা ম্যানুফ্যাকচার করে ওদেরকে আবার দিয়ে দেয় এবং সেই জুয়েলারি আমরা কিনি। মানে যারা এই ধরনের মানে শুধু মানে জুয়েলারি ম্যানুফ্যাকচার করে কিন্তু জুয়েলারি আমাকে আপনাকে সরাসরি সেল করে না, জুয়েলারি তৈরি করে সরাসরি এই যাদের কাছ থেকে আমরা কিনি তাদের সেল করে, তারা হচ্ছে B2B জুয়েলারি। আশা করি আপনাদের কাছে কনসেপ্টটা খুব মানে সহজ ভাষায় আমি বোঝাতে পারলাম। এইবার যদি আমি এই কোম্পানিটার একটুখানি মানে আরো একটু ডিটেলসে যদি আমি মানে আলোচনা করি, তাহলে দেখতে পাবেন যে আপনারা দেখবেন এই যে বিয়েতে বা ধরুন কোনো অকেশনে যে জুয়েলারি ইউজ হয়, সেইগুলো কিন্তু একটু মানে মানে বিশেষ করে বিয়েতে অকেশনে যে ধরনের জুয়েলারি ইউজ হয় সেটা কিন্তু একটু মানে কি বলবো, একটু অ্যান্টিক জুয়েলারি, মানে একটু হেভি ওয়েট জুয়েলারি। মানে সেখানে কিন্তু ওজনটা মানে বেশি ওজনের জুয়েলারি, মানে দেখবেন বিয়েতে যে ধরনের জুয়েলারি আসলে মানে মানুষ মানে বিয়েতে পরে, সেগুলো দেখবেন একটু মানে হাই কন্টেন্ট, মানে সেখানে গোল্ডের কন্টেন্টটা কিন্তু একটু বেশি থাকে, একটু হেভি ওয়েট হয়, একটু অ্যান্টিক টাইপের হয়। আবার দেখবেন এই যে লোকে ডেইলি ওয়্যার পারপাসে জুয়েলারি পরে, আজকে দেখবেন যে অফিসে যারা যাচ্ছে তারা জুয়েলারি পরছে, সেগুলো কিন্তু খুব লাইট ওয়েট জুয়েলারি, মানে তার কিন্তু ক্যারেটের যদি আপনি দেখেন কম ক্যারেটের জুয়েলারি। তো এই ধরনের যে জুয়েলারিগুলো আছে, কোম্পানি কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু এক্সপার্ট। মানে ব্যাপারটা হচ্ছে তারা এই যে ডায়মন্ড জুয়েলারি যেগুলো আছে বা প্ল্যাটিনাম, এগুলো আর একটা ভাষায় আমরা বলে হচ্ছে স্টাডেড জুয়েলারি। স্টাডেড জুয়েলারি মানে হচ্ছে ডায়মন্ডের সঙ্গে যখন গোল্ড প্লেটেড থাকে বা গোল্ডের সঙ্গে যখন ডায়মন্ড প্লেটেড থাকে, তো এরকম যখন কম্বিনেশন জুয়েলারি বানানো হয় সেটাকে বলা হচ্ছে স্টাডেড জুয়েলারি। তো কোম্পানি কিন্তু এই যে স্টাডেড জুয়েলারি যে ফিল্ড আছে, সেই স্টাডেড জুয়েলারি ফিল্ড কিন্তু মানে তারা মানে খুব প্রমিনেন্ট একটা প্লেয়ার। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আমরা বলতে পারি এই যে লাইট ওয়েট জুয়েলারি যেটা, তারা কিন্তু এটা বেশি বেচে এবং এইটা বেশি বেচে বলেই তাদের কিন্তু রিপিট কাস্টমারের সংখ্যা বেশি। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে রিপিট রেভিনিউ, মানে যে কাস্টমাররা একবার কিনেছে তারা বারবার যারা আসে, সেটাকে বলছে রিপিট রেভিনিউ। তো সেই রিপিট রেভিনিউ যদি দেখি তাহলে কিন্তু টোটাল রেভিনিউর 56%। কেন এত রিপিট রেভিনিউ? যদি আপনি ট্র্যাডিশনাল জুয়েলারি অন্যান্য কোম্পানিগুলোকে দেখেন তাহলে দেখবেন তাদের রিটেল যে রিপিট রেভিনিউ তাদের কিন্তু এতটা নয়। তার কারণ হচ্ছে দেখবেন হালকা জুয়েলারি
এবং যেটা ডেইলি ওয়্যার জুয়েলারি, সেটা যদি ডেইলি ব্যবহার করতে থাকেন আপনি, তাহলে সেটা তাড়াতাড়ি ক্ষয় হবে। তো জেনারেলি সেই ধরনের জুয়েলারি কিন্তু মানুষ বারবার কেনে। বিয়ের জন্য যে জুয়েলারি কিনেছিল, সে বিয়েতে পরলো, তারপরে কোনো একদিন গিয়ে আবার একটা অকেশনে পড়লো, তারপরে আলমারিতে তুলে রেখে দিল, মাঝখানে আবার ইউজ করলো না, আবার অনেকদিন পর একটা অকেশনে পড়লো। সুতরাং সেই জুয়েলারি কিন্তু বারবার মানুষ কিনতে যায় না। তো এইখানে কিন্তু রিপিট পারচেসটা কিন্তু বেশি হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মানে মোটামুটি যেটা বিজনেস মডেল তো আমরা বুঝতে পারলাম খুব সহজ ভাষায়। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোম্পানির পারফরমেন্স কেমন হয়েছে। তো প্রথমেই আমরা জানি যে কোনো কোম্পানির জন্য আমরা প্রথমে কি দেখবো, কোম্পানির সেলস কত হয়েছে। তো কোম্পানির রেভিনিউ গ্রোথ যদি দেখি 49%, মানে 50% কোম্পানি গত বছরের যে মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে কিন্তু রেভিনিউ গ্রোথ করেছে স্ট্যান্ডালোন লেভেলে, এবং 38% তাদের গ্রোথ এসছে কিন্তু 25 সালের রেসপেক্টে 26 সালে। এই যে এত হিউজ রেভিনিউ গ্রোথ, এই হিউজ রেভিনিউ গ্রোথটা এলো কোথা থেকে? আমরা জানি রেভিনিউ গ্রোথের দুটো পার্ট আছে। কি কি পার্ট? একটা হচ্ছে কত ভলিউমে সে সেল করতে পেরেছে, মানে যত বেশি সে সেল করতে পারবে, যত বেশি সংখ্যায় মানুষ কিনতে আসবে, তত তার ভলিউম গ্রোথ হবে। প্লাস যত বেশি দামে বিক্রি করতে পারবে, তত তার ভ্যালু গ্রোথ হবে। সুতরাং রেভিনিউ গ্রোথ হচ্ছে ভলিউম আর ভ্যালু গ্রোথের কম্বিনেশন। এইবার যদি আমি দেখি এই যে ভলিউম গ্রোথ, সেটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে তার যে পুরনো স্টোর, সেখান থেকে আসছে, প্লাস নতুন যে সমস্ত স্টোর খুলছে সেখান থেকেও আসছে। তো আমরা যদি দেখি এই যে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক আছে, দেখবেন যে কোনো রিটেল এবং জুয়েলারি কোম্পানির ক্ষেত্রে খুব ইউজ হয়, সেটার নাম হচ্ছে SSSG, মানে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ। মানে তার এক্সিস্টিং যে স্টোর আছে, মানে পুরনো স্টোরগুলো থেকে তার কত গ্রোথ এসছে। তো কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে 34%। তার মানে সেম স্টোর সেলস গ্রোথ 34%। এর মধ্যে কিন্তু ভলিউম গ্রোথ এবং ভ্যালু গ্রোথ দুটোই কিন্তু কাউন্ট হচ্ছে। এইবার যদি দেখি তাদের যে নতুন স্টোর, এই কোয়ার্টারে তারা 17টা স্টোর অ্যাড করেছে, এবং তাদের এখন টোটাল স্টোর হচ্ছে 350টা, এবং গত বছরের থেকে এই বছরে কিন্তু তারা 65টা নতুন স্টোর ওপেন করেছে। তো আপনি যদি মানে গত বছরের রেসপেক্টে এই বছর দেখেন, তাহলে 23% তাদের স্টোরের গ্রোথ এসছে। আর যদি মানে একটা কোয়ার্টারে দেখেন, তাহলে 5% গ্রোথ এসছে। তো আমি একটু আগে বললাম সেম স্টোর সেল গ্রোথ কত? 34%। এবার এই যে SSSG যেটা 34% এসছে, সেটা ভলিউম এবং ভ্যালুর কম্বিনেশন। আর এখানে আমরা কি বলছি? 5% তার স্টোর গ্রোথ হয়েছে, মানে এটা বলতে পারেন আপনি ভলিউম গ্রোথ মোটামুটি। তাহলে এই যে বাকি যে গ্রোথটা কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে তার ভ্যালু গ্রোথ থেকে এসছে। ভ্যালু গ্রোথ কোথা থেকে এসছে? আপনারা সবাই জানেন যে লাস্ট কয়েক মাসে গোল্ডের প্রাইস কিভাবে বেড়েছে। তো বেসিক্যালি এই কোয়ার্টারে যখন রেজাল্ট আসছে, তো আমরা দেখেছি এই যে মার্চ কোয়ার্টার চলাকালীন গোল্ডের দাম কিন্তু উপরেই ছিল। সুতরাং গোল্ডের দাম যেহেতু বেড়ে গেছে, মানে 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 বেড়ে গেছে লাস্ট কয়েক বছর ধরে, সুতরাং সেখান থেকে তার কিন্তু ভ্যালু গ্রোথ এসছে। তার মানে এই কোম্পানিতে আমরা যদি দেখি ভলিউম গ্রোথ এবং ভ্যালু গ্রোথ দুটোতেই কিন্তু তাদের সেলস গ্রোথ এসছে, কিন্তু ভ্যালু গ্রোথের পরিমাণ বেশি। মানে এই যে গোল্ডের দাম তাদের বেড়েছে সেটা। এবার তার জন্য কোম্পানি দুটো ডেটা দিয়েছে, সেটা যদি আপনি চেক করে নিজেই বুঝে যাবেন। সেটা হচ্ছে ওদের যে কাস্টমার, মানে কাস্টমারের গ্রোথ এসছে 22%, মানে গত বছর যে কাস্টমার এসেছিল এবছর আরো 22% কাস্টমার তাদের বেশি হয়েছে। এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু, মানে কাস্টমাররা যে অর্ডার দিয়েছে, মানে টোটাল ভ্যালু, মানে ধরুন একটা কাস্টমার, আপনি গেলেন দোকানে 50,000 টাকার মাল নিলেন, সেটা হচ্ছে আপনার অর্ডার ভ্যালু। কেউ এসে 70,000 টাকার মাল নিল, সেটা হচ্ছে তার অর্ডার ভ্যালু। এই অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা বেড়ে গেছে। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি, অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা 55% বেড়েছে। মানে মেন যে গ্রোথটা এখানে কিন্তু দুটো কারণে এসছে। একটা হচ্ছে এই যে কোম্পানি, সে কিন্তু বেশি স্টাডেড জুয়েলারি বিক্রি করে। প্রথমেই বলেছি এই স্টাডেড জুয়েলারির কিন্তু দাম বেশি হয়, যেখানে কিন্তু গোল্ডের সঙ্গে হীরের একটা কম্বিনেশন করে, মানে হিরে এবং মানে সোনার কম্বিনেশনের যে গহনাগুলো, সেগুলোর দাম বেশি হয়। সুতরাং সেটা গেল একটা। এবং দ্বিতীয় হচ্ছে যে গোল্ড জুয়েলারি তারা বেচেছে, গোল্ডের দাম তো অলরেডি বেড়েই রয়েছে। সুতরাং গোল্ডের দাম যেহেতু বেড়ে আছে, এবং যেহেতু স্টাডেড জুয়েলারি তারা বেশি বেচে, সেই জন্য কিন্তু ভ্যালু গ্রোথ কিন্তু এখানে বেশি এসেছে। এগুলো মাথায় রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি কোম্পানির মানে ইবিডা, মানে অপারেটিং প্রফিট, সেটা 5 গুণ বেড়ে গেছে। এবার এই 5 গুণ যেটা বাড়া, সেটা কিন্তু মানে ওয়ান টাইম বলতে পারি, কারণ এই জিনিসটা বেড়েছে কিন্তু তাদের ইনভেন্টারি গেন হয়েছে। ইনভেন্টারি গেন মানে কি? মানে ধরুন এরা যে মানে ধরুন সোনা, যেটা সেই সোনাটা যেটা কিনে রেখে দিয়েছিল আগে, সেই সোনার দাম যখন বেড়ে যায়, তাহলে কি করবে? সেই সোনার গহনাটা তো তারা বেশি দামেই বেচবে। তার মানে তাদের যে ইনভেন্টারি গণের জন্য আমরা দেখছি কিন্তু তাদের ইবিটটা 5 গুণ বেড়ে গেছে। কিন্তু এবং তার সাথে যদি মার্জিনও দেখি, মার্জিনও কিন্তু তাদের কিন্তু যেটা 5% ছিল, সেটা বেড়ে 18% হয়ে গেছে। এবং একইভাবে যদি আমরা মানে ফুল ইয়ারে দেখি, মানে গত বছরের রেসপেক্টে এই বছরে 4% থেকে 16%, মানে 4 গুণ বেড়ে গেছে। তার মানে কোম্পানির এই যে হিউজ মার্জিন বেড়েছে, মার্জিন বাড়ার মূল কারণ হচ্ছে কোম্পানির এই যে সোনার দাম বেড়ে যাওয়ার জন্য যে ইনভেন্টারি গেন হয়েছে। তো এটা মাথায় রাখবেন যে ইবিটটা কিন্তু তাদের বেড়েছে এবং আগামী দিনেও বাড়বে।
তাদের মার্জিন বাড়বে, কিন্তু এতটা হাই মার্জিন কিন্তু সাস্টেনেবল নয়। তার কারণটা আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে বুঝতে পারছি। এবার যদি আমরা কোম্পানির মোটামুটি যদি এই যে অপরচুনিটি এবং রিস্কগুলো নিয়ে আলোচনা করি, যে কোম্পানির সামনে এই মুহূর্তে কি কি অপরচুনিটি আছে এবং সেই মানে কি কি রিস্ক আছে, তাহলে যদি আমরা দেখি, এক হচ্ছে এই যে এতদিন পর্যন্ত আপনারা দেখবেন মোটামুটি যদি আপনারা একটু কোনো মেট্রোপলিটন সিটিজ, বিশেষ করে কলকাতার বিভিন্ন জায়গায় যান, দেখবেন ব্লুস্টোন জুয়েলারির কিন্তু শোরুম রয়েছে, মানে মেট্রোপলিটন এবং টায়ার 1 সিটিজ, সেগুলোতে মোটামুটি এদের কিন্তু প্রেজেন্স ছিল। এখন কিন্তু কোম্পানি ধীরে ধীরে করে টায়ার 2, টায়ার 3, মানে একটু ধরুন মানে পিছিয়ে থাকা যে সমস্ত শহরতলি, মফস্বল এরিয়া, সেখানেও কিন্তু নিজেদের কিন্তু শোরুম খুলছে, এবং সেখানেও কিন্তু এই মানে বিশেষ করে স্টাডেড জুয়েলারি বলুন, গোল্ড জুয়েলারি বলুন, সেগুলোর তো কিন্তু ডিমান্ড কিন্তু বাড়ছে। দ্বিতীয় যেটা অপরচুনিটি, সেটা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত তারা মহিলাদের জুয়েলারি বেচতো, এখন কিন্তু তারা মেন ক্যাটাগরি মানে পুরুষদের জন্য যে সমস্ত ডেইলি ওয়্যার জুয়েলারি আছে এবং শিশুদের মানে বাচ্চাদের জন্য যেসব কিডস জুয়েলারি আছে সেই সেগমেন্টেও কিন্তু ঢুকছে। মানে একটা জিনিস মাথায় রাখবেন, মানে আজকে জুয়েলারি কিন্তু শুধুমাত্র একটা মানে মানে কি বলবো, মানে আগেকার দিনে জুয়েলারিকে দেখা হতো মানে অ্যাসেট হিসাবে, মানে জুয়েলারি মানেই হচ্ছে আপনি লকারে তুলে রেখে দেবেন এবং প্রয়োজনে ওই জুয়েলারি বিক্রি করে আপনার মানে কোনো এমার্জেন্সি নিড মিটে যাবে। কিন্তু আজকের যুগে জুয়েলারিটা কিন্তু মানে সেই জায়গা থেকে অনেক চেঞ্জ হয়েছে। আজকে একটা ফ্যাশন স্টেটমেন্ট বলতে পারেন। আপনি যখন একটা দামি ঘড়ি পরেন, সেটা কিন্তু আপনার জন্য একটা ফ্যাশন স্টেটমেন্ট। তো আপনি যখন একটা ভালো সানগ্লাস পরেন, সেটা আপনার জন্য একটা ফ্যাশন স্টেটমেন্ট। তো তেমনিভাবে কিন্তু ঘড়িও কিন্তু, মানে আমি বলতে চাইছি ঘড়ি এবং মানে কোনো সানগ্লাস বা জুতো যাই বলুন, তার মতো আজকে কিন্তু জুয়েলারিও কিন্তু একটা ফ্যাশন স্টেটমেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানি কিন্তু এই 25 থেকে 45 এই যে জেনারেশনের লোক, মানে বিশেষ করে আপনি জেনজি বলুন, মিলেনিয়াল বলুন, এই ধরনের মানে মানে 25 থেকে 45 এইটাই হচ্ছে মেন টার্গেট সেগমেন্ট। এবং নিউ জেনারেশনের কিন্তু এই হালকা লাইট ওয়েট জুয়েলারি যেগুলো ডেইলি পরে, তার তার উপরেই কিন্তু মানুষের মানে এখন ইন্টারেস্টটা কিন্তু বেশি। তো এটা আমরা বুঝতে পারছি যে মানে কোম্পানির অপরচুনিটিটা কোথায় আসছে। প্লাস আরেকটা জিনিস যেটা দেখার হচ্ছে, যেটা কোম্পানির জন্য একটা বিগেস্ট অপরচুনিটি, আপনি যদি এর কম্পিটিটর কোম্পানিকে দেখেন, তাদের 90% ক্ষেত্রে তাদের যে মার্জিন আপনি দেখবেন, এই কোম্পানি থেকে কিন্তু মার্জিন তাদের কম। তার মার্জিন কম হওয়ার একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা কিন্তু ওই জুয়েলারি ম্যানুফ্যাকচার করে না, তারা ডিজাইন দিয়ে দেয় কোনো একজন ম্যানুফ্যাকচারকে, থার্ড পার্টিকে, তারা ম্যানুফ্যাকচার করে ওদের দেয়। এর জন্য কি হচ্ছে, যে অন্যের হাত থেকে মানে অন্যের কাছ থেকে বানায়, তার কিন্তু নিজের বিজনেসের উপর কস্ট কন্ট্রোল অতটা থাকে না। কিন্তু এই কোম্পানি মোটামুটি 80 to 90% যে মানে তাদের জুয়েলারি তারা বেচে, তারা কিন্তু নিজেরাই বানায়। তাদের এমনিতেই মানে তাদের 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, একটা আপনার মহারাষ্ট্রে, একটা গুজরাটে, সম্ভবত সুরাটে আছে, তার সঙ্গে সঙ্গে রাজস্থানের জয়পুরে আছে। এই যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে, এখানে তারা নিজেরাই তাদের নিজেদের জুয়েলারি ম্যানুফ্যাকচার করে এবং নিজেদের জুয়েলারিগুলো বেচে। এর ফলে কি হয়, কস্ট কন্ট্রোল ভালো হয়। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা সুবিধাও আছে, দেখুন ভেবে, যে কোম্পানি যেহেতু নিজের জুয়েলারি নিজেই ম্যানুফ্যাকচার করে, মানে ধরুন আগামীকাল গোল্ডের দাম ধরুন বেড়ে গেল, তাহলে কিন্তু তার ক্লায়েন্টের সঙ্গে আজকে যদি কারোর থেকে মাল নিত, তাহলে তার সঙ্গে নেগোসিয়েশন করতে হতো, আবার যাকে বেচবে তার সঙ্গেও নেগোসিয়েশন করতে হতো। এখানে কিন্তু সেই নেগোসিয়েশনের কোনো ব্যাপারটা থাকছে না। কোম্পানি নিজেই যখন দেখছে যে জুয়েলারির দাম বেড়ে যাচ্ছে, ডাইরেক্ট কি করছে, কাস্টমারকে সে পাস অন করে দিচ্ছে। ধরুন সোনার দাম বেড়ে গেল, সেও গহনার দামটা বাড়িয়ে দিল। প্লাস যেটা আরেকটা জিনিস দেখুন, মানে কোম্পানি এর মাধ্যমে কি বুঝতে পারে, ধরুন আজকে যদি সোনার দাম যদি খুব বেড়ে যায়, তাহলে কি হবে দেখবেন, ভারী মানে যেগুলো হচ্ছে মানে বেশি দামের সোনা, সেগুলো মানুষ কম কিনবে। তখন কোম্পানি কি করে, যেহেতু তারা নিজেরাই বানায়, নিজেদের উপর তাদের কন্ট্রোল আছে, তারা কি করে, যেগুলো দামি জুয়েলারি সেইগুলো বানানো কিন্তু কম করে দেয়। এবং কম দামি যে জুয়েলারি মানে হচ্ছে যেগুলো লো ক্যারেটের জুয়েলারি, লো ওয়েটের জুয়েলারি, সেই জুয়েলারিগুলো আরো বেশি করে করে বানাতে থাকে। কারণ জানে যে জুয়েলারির দাম বেশি বেশি হয়ে গেছে, এখন লোকে হালকা জুয়েলারি বেশি কিনবে। তো এই জিনিসগুলো হচ্ছে কোম্পানির জন্য বিগেস্ট অপরচুনিটি। এই জন্য আপনি দেখবেন কোম্পানির মার্জিন কিন্তু ডাবল ডিজিট, এবং আমি এই 18% মার্জিন যেটা দেখাচ্ছে 16% ফুল ইয়ার, এটা ছেড়েই দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি ইনভেন্টারি গেন। আপনি যদি ইনভেন্টারি গেন সরিয়ে দেন, মোটামুটি 52 কোটি টাকার ইনভেন্টারি গেন আছে, ওটা যদি সরিয়ে দেন, তাহলেও কোম্পানির মার্জিন দেখবেন 12-14% মার্জিন আছে। তো সেটা কিন্তু এই সেক্টরে যে বিটিসি কোম্পানি আছে, কম্পিউটার, কল্যাণ জুয়েলার বলুন, পিএন গার্গি বলুন, কাউরই নেই কিন্তু এই লেভেলের মার্জিন। তো এটা কিন্তু একটা কিন্তু হিউজ ব্যাপার, যেটা মাথায় রাখতে হবে আমাদের। এইবার যদি আমরা চলে আসি, মোটামুটি কোম্পানি কিছু কিছু স্ট্র্যাটেজি ফলো করছে, যেগুলো তাদের ম্যানেজমেন্ট কনকলে শেয়ার করেছে। তো এখন তাদের যে স্টোর আছে, মানে মোটামুটি 350টার মতো যে স্টোর আছে, তার মধ্যে 67টা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি স্টোর, মানে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড।
মানে কোম্পানি বিভিন্ন লোককে ফ্র্যাঞ্চাইজি দেয়, তারা সমস্ত ইনভেস্টমেন্ট করে, দোকানে যত সোনার গহনা সব তাদের খরচা, কোম্পানি শুধু কি করে ম্যান পাওয়ার প্রোভাইড করে। এই মডেলে কাজ হতো। যখন কোনো কোম্পানি স্টার্ট করে না, এই মডেলটা খুব ভালো তাদের এগোনোর জন্য। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তাকে নিজেকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হয় না, যা করে ওই ফ্র্যাঞ্চাইজি ওনারই করে। সুতরাং প্রথম স্টেজে কিন্তু এই মডেল কিন্তু খুব ভালো। এবার কোম্পানি কিন্তু এতদিন এই মডেলের 67টা মোটামুটি ব্রাঞ্চ কিন্তু খুলেছে। গত 5 বছর ধরে তাদের মানে একটা কন্ট্রাক্টে তারা রয়েছে। এবার বলছে যে এই 27-28 সালে কিন্তু তারা এই কন্ট্রাক্টটাকে কিন্তু রিনেগোশিয়েট যখন মানে এই কন্ট্রাক্ট পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, তারা কিন্তু বেশিরভাগ স্টোর কিন্তু কোকো স্টোর খুলবে, মানে কোম্পানি ওন কোম্পানি অপারেটেড, মানে তারা নিজেরাই স্টোর খুলবে এবং নিজেরাই চালাবে। কেন তারা এই মডেলে শিফট করছে? এইবার দেখবেন বিভিন্ন কোম্পানি, তাদের যদি আপনারা দেখেন অনেকে এখন বেশিরভাগ কোম্পানি কিন্তু খুব র্যাপিড দ্রুত গতিতে মানে ছড়িয়ে পড়বে, মানে ছড়িয়ে পড়ার জন্য এক্সপানশন করার জন্য কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি মডেলে শিফট করে, কারণ ইনভেস্টমেন্ট বেশি লাগে না। কিন্তু এই কোম্পানি কিন্তু সেই মডেলের দিকে যাচ্ছে না। এরা বলছে আমরা নিজেদের স্টোর কিন্তু বেশি করে খুলবো, কারণ আমাদের ব্যালেন্স শিট এখন শক্তিশালী হয়ে গেছে। ব্যালেন্স শিট যেহেতু আমার শক্তিশালী হয়ে গেছে, সুতরাং আমার কিন্তু ওই প্রথম দিকে আমরা যেটা করতাম ফ্র্যাঞ্চাইজি মডেলে যেতাম। ফ্র্যাঞ্চাইজি মডেলের সব থেকে বড় সমস্যা হচ্ছে এদের মতে এটা এক একটা ম্যানেজমেন্ট, এক একটা ব্যবসা তাদের জন্য ভালো, মানে এক একটা মডেল। ধরুন এদের জন্য যে মডেল ভালো, কল্যাণ জুয়েলার্সের জন্য সেই মডেল ভালো নাও হতে পারে। যেমন কল্যাণ জুয়েলার্স কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মডেলেই সাকসেস পেয়েছে আমরা দেখেছি। তো এদের ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে আমরা এই কোম্পানি মডেলেই থাকবো। তার কারণটা হচ্ছে ব্র্যান্ড। ফ্র্যাঞ্চাইজিকে যদি আমি দিয়ে দিই তাহলে আমার বিজনেসের উপর আমার বেশি কন্ট্রোল থাকে না, ব্র্যান্ড ডাইলুশন হয়। প্লাস হচ্ছে এই যে আজকে যদি আমি নিজে স্টোর খুলি, সেই দোকানে আমি কত টাকার সোনা রাখবো, কত টাকার ইনভেন্টারি রাখবো, কিভাবে আমি সব কিছু চালাবো, সব আমার উপর ডিপেন্ড করে। কিন্তু যদি ফ্র্যাঞ্চাইজির হাতে দিই, তারা ডিসাইড করবে সে কত টাকার মাল তুলবে না তুলবে। সুতরাং এই জন্যই কিন্তু কোম্পানি এই মডেলে কিন্তু শিফট করতে চাইছে। প্লাস আরেকটা কোম্পানি কিন্তু শেয়ার করেছে যেটা, সেটা হচ্ছে মোটামুটি এখন যেগুলো তাদের স্টোর, মানে তাদের যে মানে জুয়েলারি স্টোর, তার মোটামুটি সাইজ তারা বলছে 1200 থেকে 2000 স্কোয়ার ফিটের স্টোর। এইবার মোটামুটি যদি মানে মানে সরি আমি ভুল বললাম, এখন তাদের যে স্টোরগুলো আছে তারা মোটামুটি একটু কম মানে ছোট সাইজের স্টোর আছে, কিন্তু ধীরে ধীরে তারা তাদের এই যে স্টোরগুলোকে বড় করতে চায়, মোটামুটি 1200 থেকে 2000 স্কোয়ার ফিটের সাইজের তারা স্টোর বানাতে চায়। তার কারণটা হচ্ছে নতুন স্টোরগুলো কেন তারা বড় বানাবে, তার কারণ হচ্ছে ওই যে মানে ওল্ড যে সমস্ত স্মল স্টোর খুলেছে, হয় কি যখন এইখানে সেলস বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, তখন কি হয়, তখন কিন্তু আর বেশি মানে স্পেস থাকে না। মানে আপনি তো মানে আপনার দোকানের স্পেস তো বিশাল পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন না। ধরুন আপনার প্রচুর ডিমান্ড আসছে, তো তখন আপনাকে কি করতে হবে, সেই ডিমান্ড যদি খুব বেড়ে যায়, তখন কিন্তু ওই স্টোরকে আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেক জায়গায় কিন্তু নতুন স্টোর নিতে হবে, রিলোকেশন করতে হবে। তো এক জায়গা থেকে রিলোকেশন যদি আপনি অন্য জায়গায় করেন, আপনার স্টাফ থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সব অন্য জায়গায় সরাতে হবে। এটা কিন্তু কোম্পানির জন্য অনেক বেশি খরচা সাপেক্ষ ব্যাপার। সেই জন্য কোম্পানি বলছে যে আমরা এই রিলোকেশন, আগে যেটা করতাম প্রচুর ছোট স্টোর খুলতাম, যখন সেখানে সেল বেড়ে যেত আমরা অন্য জায়গায় চলে যেতাম, আবার রিলোকেশন করতে হতো। তো আমরা রিলোকেশন এখন মানে না করারই প্ল্যান করছি, যে কারণে আমরা কিন্তু স্টোরেজ সাইজ বাড়াচ্ছি। তো এইগুলো তারা মোটামুটি শেয়ার করেছে। এইবার যদি আমি মোটামুটি তাদের লাস্ট যে পার্টটা যদি মানে ডিসিশন নিই, মানে আজকে যদি মানে আমরা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম, এবার তো একটা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কে যদি আসি, তাহলে কোম্পানির যদি গ্রোথ আউটলুক দেখি, তো কোম্পানির ম্যানেজমেন্ট মোটামুটি যেটা বলেছে, তাদের ডিস্ট্রিবিউশন গ্রোথের গাইডেন্স দিয়েছে। মাথায় রাখবেন সেলস গ্রোথ নয়, ডিস্ট্রিবিউশন গ্রোথ। মানে তাদের ভলিউম গ্রোথ আসবে মোটামুটি 20%। এবার যদি 20% ভলিউম গ্রোথ আসে, তার সঙ্গে তারা একটা গাইডেন্স দিয়েছে যে রেভিনিউ পার স্টোর, একটা স্টোর থেকে তাদের রেভিনিউ 14 থেকে 15 কোটি টাকা আসবে যখন স্টোর ম্যাচিওর হবে। এখন কটা স্টোর আছে? 350। ধরে নিচ্ছি পরের বছরের মধ্যে মোটামুটি হিসাব বলছে 200 স্টোর তাদের ম্যাচিওর হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই 200 স্টোর থেকে ধরে নিচ্ছি এক একটা স্টোর থেকে 15 কোটি টাকা রেভিনিউ আসবে, মানে 3000 কোটি টাকা ওখানে হয়ে গেল। প্লাস যেগুলো মানে ধরে নিচ্ছি মানে রিসেন্ট বানিয়েছে, রিসেন্ট যে স্টোর, সেখানে কিন্তু দুম করেই প্রথমে রেভিনিউ বাড়ে না, কারণ সেইগুলোর কিন্তু স্কেল হতে সময় লাগে, যেগুলো রিসেন্ট খুলেছে। ফলে সেখান থেকে ধরে নিচ্ছি 10 কোটি টাকা রেভিনিউ আসবে। তাহলে মোটামুটি 4000 থেকে 4500 কোটি টাকা কিন্তু কোম্পানির পরের বছর রেভিনিউ আসবে, মানে 40-50% রেভিনিউ গ্রোথ আসবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখন যে কোম্পানি গ্রোথ আছে, এই গ্রোথটা কিন্তু মোটামুটি কিন্তু কোম্পানি কিন্তু কন্টিনিউ করবে। মোটামুটি যে গাইডেন্স তারা দিচ্ছে সেখান থেকে কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। দ্বিতীয় হচ্ছে তাদের মার্জিনের একটা লিভার আছে। এই মুহূর্তে যদি কোম্পানি অ্যাডভার্টাইজিংয়ের জন্য মোটামুটি যদি দেখি, মোটামুটি আপনার 6-6.5% খরচ করে, তো কোম্পানি বলছে এই 6-6.5% বা তার নিচে করবে। এটা যদি করতে পারে, যদি তাদের সেলস বাড়ে এবং তাদের যদি খরচা না বাড়ে, অ্যাডভার্টাইজিংয়ের জন্য খরচা যদি না বাড়ে, তাহলে কিন্তু তাদের মার্জিন আরও বেড়ে যাবে। তো এই সমস্ত হচ্ছে তাদের মানে মেন যে জিনিসগুলো তারা কিন্তু তাদের কনকলে
শেয়ার করেছে। একটা জিনিস তারা বারবার বলছে যে এই গোল্ডকে কিন্তু যে মানে তারা যে প্রথমে শুধুমাত্র ডায়মন্ড বেচতো, তারপরে যে তারা গোল্ড নিয়ে এলো, এমন নয় যে ডায়মন্ডের সেলস হচ্ছে মানে ডায়মন্ড চলবে না বলে গোল্ড নিয়ে এসছে, এমন নয়। তারা ডাইভার্সিফিকেশন করতে চাইছে। কারণ কোনো কোনো সময় থাকে যখন গোল্ডের প্রাইস বেড়ে যায় খুব বেশি, তখন গোল্ড মানে অতটা বিক্রি হয় না, তখন মানুষ অনেক আছে ডায়মন্ড স্টাডেড জুয়েলারির দিকে ঝোঁকে। আবার যখন ডায়মন্ড স্টাডেড জুয়েলারিরও কিন্তু অনেক রকম প্রাইস আপ ডাউন হয় সারা বছর, তখন মানে একটা কোম্পানির হাতে যদি সব রকম প্রোডাক্ট থাকে, কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে সেখানে রিস্ক বেশি থাকে। তো এখানে কি হয়, কোম্পানির রিস্কটা কিন্তু অনেকটা কমে যায়। তো এই হচ্ছে মানে মোটামুটি কনকল। এবং যদি ইনভেন্টারি টার্নওভার যদি দেখি, কোম্পানি নিজেরা শেয়ার করেছে যে তাদের ইনভেন্টারি টার্নওভার সেটা কিন্তু কিছুটা কমে গেছে। তার কারণ হচ্ছে ওই যে গোল্ডের প্রাইস বেড়ে যাওয়া। তার কারণ হচ্ছে গোল্ডের প্রাইস যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, তাদের যে স্টকে গোল্ড আছে এই মুহূর্তে, যে সমস্ত জুয়েলারি তাদের স্টকে আছে, সেই তার দাম মানে তার ভ্যালু বেড়ে গেছে, কিন্তু সেই আন্দাজে কিন্তু সেলস কিন্তু হয়নি। মানে আপনার যদি জুয়েলারির ভ্যালু বেড়ে যায়, প্লাস আপনি নতুন নতুন স্টোর খুলছেন, নতুন স্টোর থেকে তো অতটা দ্রুতগতিতে সেল আসবে না। তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু ইনভেন্টরি টার্নওভারটা কিন্তু কমে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ইনভেন্টরি টার্নওভার কিন্তু মানে ঠিক হয়ে যাবে। একটা ম্যাচিউর স্টোরে মোটামুটি 1.7x থেকে 1.9x মোটামুটি মানে যা মানে তারা ইনভেন্টারি তার মোটামুটি 1.7x কিন্তু সেল আসে, মানে প্রায় 1.5 থেকে মানে 1.5 গুণের একটু বেশি কিন্তু সেলস আসে। তো এই যদি হচ্ছে তাদের মোটামুটি কনকল। এবার যদি আমি এখানে বলি, কোম্পানি কিন্তু রিসেন্ট আইপিও এসছে, সুতরাং এখানে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনাকে বুঝে শুনে লাগাতে হবে। তার কারণ হচ্ছে এই কোম্পানির অনেক পজিটিভ জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রমিসিং কোম্পানি, কিন্তু তার সাথে সাথে মাথায় রাখতে হবে হচ্ছে রিস্ক ফ্যাক্টর। কারণ রিস্কের মধ্যে যেটা সব থেকে বড় রিস্ক এই মুহূর্তে আমরা যদি দেখি, কোম্পানি নতুন আইপিও এসছে না, সুতরাং আপনি যদি ওই স্ক্রিনারে বসে ROE দেখেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ ROE কমই দেখাবে আপনাকে। কারণ যখনই কোনো কোম্পানির মানে আইপিও আসে তখন তাদের শেয়ার হোল্ডার বেস বেড়ে যায়, ফলে কিন্তু ROE কিন্তু নিচেই থাকে। তারপরে যদি আপনি যদি এখন মানে মোটামুটি দেখেন, গত বছর কিন্তু কোম্পানি প্রফিটেবল ছিল না, লস মেকিং কোম্পানি ছিল। এই বছর তাদের 13 কোটি টাকা প্রফিট এসছে, মানে কোম্পানি পুরো টার্ন অ্যারাউন্ড করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই প্রফিটের টাকা কিন্তু ক্যাশে কনভার্ট হয়নি। সুতরাং একটা কোম্পানি যখন ইনিশিয়াল স্টেজে থাকে, মানে যখন সে মানে ম্যাচিওর স্টেজে থাকে না, গ্রোথ স্টেজে থাকে, তখন কিন্তু কখনো আশা করবেন না যে সেই কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, যেগুলো আপনারা ট্র্যাডিশনাল চ্যানেলে দেখবেন ভিডিওতে বলে সিএফও পজিটিভ, এখানে হবে না। পরিষ্কার কথা, সিএফও পজিটিভ হবে না, ফ্রি ক্যাশ ফ্লো থাকবে না। এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে অনেক যে সমস্ত ট্র্যাডিশনাল ম্যাট্রিক আছে সেইগুলো কিন্তু আপনাকে খারাপ দেখাবে। কিন্তু এখানে আপনাকে ইনভেস্ট করতে গেলে কিন্তু কোম্পানির যে সমস্ত জিনিস করছে তারা, সেই জিনিসগুলোর গুণগত মান, কতটা কোয়ালিটেটিভ কাজ তারা করছে, তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। এবং তার সাথে সাথে আপনি আপনার রিস্ক রিওয়ার্ড প্রোফাইল দেখে অবশ্যই কাজ করবেন, কারণ এই ধরনের কোম্পানির কিন্তু রিস্কটা অনেকটাই কিন্তু বেশি আছে। কারণ এই মুহূর্তে কিন্তু তাদের কাছে কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড নেই, সদ্য আইপিও হচ্ছে, আমাদের কিন্তু এখানে অনেক দেখার কিন্তু আগামী দিনে বাকি আছে। সুতরাং এইটাই হচ্ছে মানে সব থেকে বড় রিস্ক, যে আগামী দিনে কি করছে, সেজন্য আমাদেরকে প্রত্যেকটা কোয়ার্টারে যখনই নাম্বার আসবে দেখতে হবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তবে হ্যাঁ, কোম্পানির পারফরমেন্স কিন্তু আগামী দিনেও ভালো হবে, কিন্তু এই কোয়ার্টারে যেটা এসেছে সেটা কিন্তু ওয়ান অফ। তার কারণ হচ্ছে এই গোল্ডের প্রাইস বেড়ে যাওয়া, এতটা কিন্তু আগামী দিনে কিন্তু মার্জিন অতটা বাড়বে না। যাই হোক, এই ওভারঅল মানে এই হচ্ছে আমার অ্যানালিসিস। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো শেষ করার আগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।